পেয়েছেন। মানে আমরা যেটাকে প্রাচীন ভারত বলছি, সেই সময়কার মানুষেরা কি নিজেদের এই নামেই ডাকত? আর প্রেমের গল্পের কথা উঠলে কালিদাসের কথা তো বলতেই হয়। রাজা দুষ্মন্ত আর শকুন্তলার বিখ্যাত পুত্র ভরতের নামানুসারে এই দেশের নাম হয়েছে ভারতবর্ষ। হুম, কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? আমরা যে ভূখণ্ডকে সারা বিশ্বজুড়ে ইন্ডিয়া বলে জানি, সেই নামটা আসলে কোনো প্রাচীন ভারতীয়র দেওয়াই নয়। হ্যাঁ, একদম। এটা মূলত প্রাচীন পার্শ্বিক আর গ্রিকদের একটা ভৌগোলিক উচ্চারণ বিভ্রাটের ফসল বলা যায়। ঠিক। আর এভাবেই আজকের এই গভীর অনুসন্ধানে আমরা এমন এক রোমাঞ্চকর যাত্রায় বেরোতে যাচ্ছি। আমাদের সামনে এখন স্তূপ হয়ে আছে প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কিত নানা তথ্যের এক বিশাল পাহাড়। মানে একদিকে রাখা আছে ধুলো পড়া প্রাচীন পুঁথি আর সাহিত্য, আর অন্যদিকে আছে হাজার হাজার বছর পুরনো পাথরে খোদাই করা শিলালিপি, প্রাচীন স্বর্ণমুদ্রা, আর হ্যাঁ, পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা বিদেশি পর্যটকদের ব্যক্তিগত দিনলিপিও আছে। তো আজকের উদ্দেশ্য কিন্তু ক্লাসঘরের মতো কিছু ঐতিহাসিক সাল বা তারিখ মুখস্থ করা নয়। একদমই না। আমাদের মূল মিশন হলো এই বিশাল আর বৈচিত্র্যময় উৎসগুলোর একেবারে গভীরে যাওয়া। আমরা বুঝতে চাই একটা আস্ত হারানো সভ্যতার চেহারা ঠিক কিভাবে এই পাথর, মুদ্রা আর পুরনো পাতাগুলোর মধ্যে দিয়ে জীবন্ত হয়ে ওঠে। ইতিহাসের এই বিশাল ক্যানভাসটা দূর থেকে দেখলে কিছুটা অপ্রতিরোধ্য মনে হতে পারে, কিন্তু এত এত রাজ্যের উত্থান পতন, এত রাজা, এত যুদ্ধ। মাথা খারাপ হওয়ার জোগাড়। হ্যাঁ। কিন্তু আমরা যদি এই ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্যগুলোকে শুধু বিচ্ছিন্ন কিছু ঘটনা হিসেবে না দেখে এর পেছনের কারণগুলো খুঁজি, তাহলে ছবিটা একেবারেই বদলে যায়। তখন আর এটা কোনো নীরস পাঠ্য বইয়ের বিষয় থাকে না, তাই তো? একদম। প্রতিটি শিলালিপি বা প্রতিটি পুরনো মুদ্রার পেছনে একজন রক্তমাংসের মানুষের গল্প লুকিয়ে আছে। একটা সমাজ কিভাবে ভাবত, কিভাবে ব্যবসা করত বা কিভাবে ভালোবাসত, সবকিছু সূত্র এই উৎসগুলোর মধ্যেই রয়ে গেছে। আচ্ছা, সবার আগে এই পরিচয়ের ব্যাপারটা পরিষ্কার করা যাক। আমরা যে ভূখণ্ড নিয়ে কথা বলছি, তার নাম নিয়েই তো এক বিশাল চমক আছে। তাজা বলেছেন। মানে আমরা যেটাকে প্রাচীন ভারত বলছি, সেই সময়কার মানুষেরা কি নিজেদের এই নামেই ডাকত? ব্যাপারটা অনেকটা এমন যে স্কুলের বন্ধুদের কাছে আপনার এক নাম, পরিবারের কাছে আর এক আদরের নাম। আর অফিসের নথিপত্রে সম্পূর্ণ ভিন্ন একটা গালভরা নাম। ঠিক তাই। প্রাচীন ভারতের পরিচয়ের সংকট বা নামকরণের বিবর্তনটা ঠিক এই রকমই। আমরা যদি একদম ভেতরের দিক থেকে দেখি, তৎকালীন ভারতীয়রা নিজেদের কিভাবে পরিচয় দিত, তার জন্য বিষ্ণু পুরাণের পাতা উল্টানো যেতে পারে। আচ্ছা, সেখানে কি বলা আছে? সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে সমুদ্রের উত্তরে এবং হিমালয়ের দক্ষিণে যে বিস্তীর্ণ দেশ, সেটাই ভারতবর্ষ। ও আচ্ছা, ভৌগোলিক একটা সীমানা। হ্যাঁ, আবার মহাভারত ঘাঁটলে পাওয়া যায় রাজা দুষ্মন্ত আর শকুন্তলার বিখ্যাত পুত্র ভরতের নামানুসারে এই দেশের নাম হয়েছে ভারতবর্ষ। আর ঋগ্বেদের থিওরিটাও তো আছে। ঠিক। ঐতিহাসিকদের অনেকেই ঋগ্বেদের দিকে ইঙ্গিত করেন। সেখানে রাজা সুদাসের ভরত নামক এক অত্যন্ত শক্তিশালী গোষ্ঠীর উল্লেখ আছে, যারা সে সময় আধিপত্য বিস্তার করেছিল। সেখান থেকেও এই নামকরণ হতে পারে। অর্থাৎ যারা এই ভূখণ্ডের ভেতরে বাস করত, তারা নিজেদের ভৌগোলিক অবস্থান আর রাজবংশ বা গোষ্ঠীর গর্ব থেকে নিজেদের একটা পরিচয় তৈরি করছিল। হ্যাঁ, নিজেদের মতো করে। কিন্তু বাইরের মানুষরা কি দেখছিল? আমাদের গ্রিক বন্ধুরা তো আর ভারত বলতো না। ওই যে একদম শুরুতে আমি উচ্চারণ বিভ্রাটের কথা বলছিলাম। হ্যাঁ, ঠিক ওই জায়গাটাতেই সবচেয়ে চমকপ্রদ ঘটনাটা ঘটে। বাইরের মানুষের উচ্চারণ আর ভৌগোলিক সীমানা কিভাবে একটা দেশের আদি পরিচয় গঠন করে, এটা তার একটা ধ্রুপদী উদাহরণ। কিভাবে? প্রাচীন পারস্যের মানুষেরা, আধুনিক ইরানের অধিবাসীরা আর কি, তাদের সীমানার পাশে থাকা সিন্ধু নদীর নাম উচ্চারণ করত হিন্দু হিসেবে। কারণ পার্শ্বিক ভাষায় স ধ্বনির উচ্চারণ ছিল হয়ের মতো। একদম ঠিক। সেই পার্শ্বিকদের থেকে শব্দটা গেল গ্রিকদের কাছে। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস এই শব্দটিকে গ্রহণ করে প্রথম ইন্ডিয়া শব্দটি ব্যবহার করেন। আচ্ছা। সিন্ধু থেকে হিন্দু, আর হিন্দু থেকে গ্রিকদের উচ্চারণে তা হয়ে গেল ইন্দাস, আর তা থেকে ইন্ডিয়া। তার মানে ইন্ডিয়া শব্দটা আক্ষরিক অর্থেই একটা ঐতিহাসিক টেলিফোন গেমের মতো। এক কান থেকে অন্য কানে যেতে যেতে শব্দটা সম্পূর্ণ নতুন রূপ পেয়েছে। হ্যাঁ, আর বিবর্তনটা এখানেই থেমে থাকেনি। এরপর আমরা যদি সাসানীয় শাসক প্রথম শাহপুরের
নকশে-রুস্তম শিলালিপির দিকে তাকাই। নকশে-রুস্তম। হ্যাঁ, সেখানে সর্বপ্রথম হিন্দুস্তান নামটির খোঁজ মেলে। ও আচ্ছা। অর্থাৎ যুগের পর যুগ ধরে বাইরে থেকে আসা মানুষেরা তাদের নিজেদের মতো করেই ভূখণ্ডকে চিনেছে। এই জন্যই বিখ্যাত ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ প্রাচীন ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলেছিলেন। আচ্ছা, উনি ওই ইউনিটি ইন ডাইভার্সিটি কথাটার প্রবর্তক না? একদম, বৈচিত্র্যের মাঝে ঐক্যের কথা তিনি বলেছেন, যার শেকড় এই নামকরণের ইতিহাসের মধ্যেই লুকিয়ে আছে। শ্রোতারা যারা শুনছেন তারা যদি একটু ভেবে দেখেন, আজকের দিনেও ঢাকা বা কলকাতার কোনো ব্যস্ত রাস্তা দিয়ে হাঁটার সময় আমরা কত ভিন্ন ভিন্ন ভাষার মানুষ দেখি, কত ধরনের সংস্কৃতির ছোঁয়া পাই। হ্যাঁ, এই যে একটা জায়গার ভেতরে গোটা পৃথিবীর প্রতিফলন, এটা আসলে একদিনে তৈরি হয়নি। কিন্তু নামকরণের এই মজার ইতিহাসের পর একটা বড় প্রশ্ন মাথায় আসছে। এই যে প্রাচীনকালের পরাক্রমশালী রাজাদের কথা আমরা এতক্ষণ ধরে শুনছি, তারা যে সত্যি ওই বিশাল সাম্রাজ্য চালাতেন, তার প্রমাণ কোথায়? প্রমাণ তো ছড়িয়ে আছে। তখন তো আর সোশ্যাল মিডিয়া ছিল না যে রাজারা নিজেদের রাজ্যাভিষেকের বা যুদ্ধে জেতার ছবি পোস্ট করে ভেরিফাইড অ্যাকাউন্ট চালাবেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ছিল না ঠিকই, কিন্তু তাদের নিজেদের একটা শক্তিশালী মিডিয়া ছিল, যা আজকের ডিজিটাল ডেটার চেয়েও অনেক বেশি টেকসই। পাথর? ঠিক ধরেছেন, তারা ব্যবহার করতেন পাথর আর ধাতু। শিলালিপি বা পাথরে খোদাই করা বার্তা এবং স্বর্ণমুদ্রা ছিল তাদের যোগাযোগের সবচেয়ে কার্যকরী মাধ্যম। কয়েকটা উদাহরণ যদি দেন। যেমন ধরুন, কলিঙ্গরাজ খারভেলের কথা আমরা জানতে পারি হাতি গুম্ফা লিপি থেকে। আচ্ছা। আবার সমুদ্রগুপ্তের মতো প্রবল পরাক্রমশালী সম্রাটের কথা লেখা আছে এলাহাবাদ প্রশস্তিতে, যা রচনা করেছিলেন তারই সভাকবি হরিসেন। এই প্রশস্তিগুলোতে কি শুধু বিজয়ের গল্পই থাকত? মূলত হ্যাঁ, যেমন আইহোল প্রশস্তি রচনা করেছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি। সেখানে তিনি সগর্বে ঘোষণা করেছেন কিভাবে তার রাজা হর্ষবর্ধনের মতো বড় মাপের সম্রাটকে পরাজিত করেছিলেন। বাপরে, হর্ষবর্ধনকে হারানো! হ্যাঁ, একইভাবে জুনাগড় লিপি থেকে শকরাজ রুদ্রদমন এবং নাসিক প্রশস্তি থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর বীরত্বের কথা জানা যায়। তবে এই পাথরের দলিলগুলোর মধ্যে সবচেয়ে রহস্যময় এবং চমকপ্রদ হল বোগাজ কই নামক একটি শিলালিপি। দাঁড়ান, বোগাজ কই নামটা তো ঠিক ভারতীয় বলে মনে হচ্ছে না। কারণ এটা ভারতের ভেতরে পাওয়াই যায়নি। তাই নাকি? কোথায় পাওয়া গেছে? এই শিলালিপিটি পাওয়া গেছে বর্তমান তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে। মানে এত দূরে? হ্যাঁ, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকের এই লিপিতে দুটি মধ্যপ্রাচ্যের গোষ্ঠীর মধ্যে একটি চুক্তির উল্লেখ আছে, আর সেই চুক্তির সাক্ষী হিসেবে নাম রয়েছে ইন্দ্র, বরুণ, মিত্রের মতো বৈদিক দেবতাদের। দাঁড়ান, একটু বুঝিয়ে বলুন। মধ্যপ্রাচ্যের একটা চুক্তিতে ভারতীয় দেবতাদের নাম, এটা কিভাবে সম্ভব? এটাই তো ইতিহাসের মজা। এই একটি শিলালিপি প্রমাণ করে দেয় যে আর্যরা কোনো এক সময় ওই অঞ্চল দিয়ে পার হয়ে ভারতে প্রবেশ করেছিল, অথবা ওই অঞ্চলের সাথে তাদের এক গভীর সাংস্কৃতিক যোগাযোগ ছিল। ওহ ওয়াও! হ্যাঁ, এটি আর্যদের ভারতে আগমনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। সত্যি এক দারুণ আহা মোমেন্ট। কিন্তু আমার একটা খটকা লাগছে। কিরকম? এই যে এলাহাবাদ প্রশস্তি বা আইহোল প্রশস্তি নিয়ে আমরা কথা বললাম, প্রশস্তি মানে তো প্রশংসা করা, আর এই লেখাগুলো রাজাদের নিজেদের মাইনে করার সভাকবিদের দিয়ে লেখানো। হ্যাঁ, তা তো বটেই। এটা তো আক্ষরিক অর্থেই প্রাচীনকালের প্রোপাগ্যান্ডা বা পিআর স্টান্ট। কবিরা তো নিজেদের চাকরি আর গর্দান বাঁচাতে রাজাকে ফুলিয়ে ফাঁপিয়ে সুপারহিরো বানিয়ে লিখবেন। আমরা এই তথ্যগুলো কতটা বিশ্বাস করতে পারি? খুব যৌক্তিক সন্দেহ। আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টা দেখি, ইতিহাসবিদেরাও কিন্তু এগুলোকে অন্ধভাবে বিশ্বাস করেন না। আচ্ছা। জানেন যে এতে স্তুতি বা প্রোপাগ্যান্ডা মিশে আছে, কিন্তু এই স্তুতির আড়ালে লুকিয়ে থাকা নিরেট তথ্যগুলোকে তারা ঠিক ছেকে বের করেন। কিভাবে? ধরুন, একজন কবি হয়তো রাজার বীরত্বকে অনেক বাড়িয়ে বলেছেন, কিন্তু রাজার বংশলতিকা, তার সমসাময়িক অন্যান্য রাজাদের নাম বা যে জায়গাগুলোতে যুদ্ধ হয়েছিল তার ভৌগোলিক বিবরণ, এগুলো তার মিথ্যে হতে পারে না। হ্যাঁ, সেটা ঠিক। আর তাছাড়া রাজাদের চেনার জন্য শুধু শিলালিপিই তো একমাত্র উপায় নয়, এর পাশাপাশি আছে মুদ্রা। হ্যাঁ। ভিডিওটি কন্টিনিউ করার আগে যারা WBCS এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা জানো যে কিছুদিন পর তোমাদের প্রিলিমিনারি এক্সাম,
আর তোমাদের প্রিলিমিনারি এক্সামকে ফোকাস করে আমাদের টিম রেজাল্ট ফোকাসের দ্বারা তোমাদের জন্য 50টা টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে, যেখানে 10টা ফুল মক টেস্ট থাকবে আর 5টা করে সেকশনাল টেস্ট প্রত্যেকটা সেকশনের। তোমরা জানো যে তোমাদের এক্সামটা মোট 8টা সেকশনে হবে, আর প্রত্যেকটা সেকশনের 5টা করে সেকশনাল টেস্ট কিন্তু অ্যাড করা হয়েছে এই টেস্ট সিরিজটার মধ্যে। সম্পূর্ণ টেস্ট সিরিজটি কিন্তু পিওয়াইকিউ বেসড আর নতুন এক্সাম প্যাটার্ন বেসড কিন্তু বানানো হয়েছে, সাথে 2026-27 কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অ্যাড করা হয়েছে। তোমরা প্রত্যেকে জানো যে এখন কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু আগের মতো ওয়ান লাইনার কোয়েশ্চেন দেয় না, এখন কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে স্টেটমেন্ট বেসড, ম্যাচিং টাইপ এই ধরনের কোয়েশ্চেন কিন্তু অ্যাড করছে। তো এই টেস্ট সিরিজে কিন্তু তোমরা সেই ধরনের কোয়েশ্চেন দেখতে পাবে। দেখো ফ্রেন্ডস, তোমাদের এই ফুল মক টেস্টের মধ্যে টোটাল 10টা টেস্ট রয়েছে। টেস্টগুলো এমনভাবে ডিজাইন করা যে প্রথম টেস্টগুলো মডারেট রয়েছে, তারপর তার থেকে হার্ড এইভাবে কিন্তু একেবারে অ্যাডভান্স লেভেল অবধি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এটা কিন্তু শুধুমাত্র ফুল টেস্টের মধ্যে নয়, এটা সম্পূর্ণ যে সেকশনাল টেস্টগুলো রয়েছে প্রত্যেকটা সেকশনের, সেই সেকশনাল টেস্টগুলোর সাথে কিন্তু এই জিনিসটা একেবারে মডারেট থেকে হার্ড থেকে অ্যাডভান্স লেভেল অবধি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রে। আর ইবুকটির শেষে তোমাদের ঘরে প্র্যাকটিস করার জন্য একটা ওএমআর সিট কিন্তু প্রোভাইড করা হয়েছে, সেটা সম্পূর্ণ অফিসিয়াল টাইপ ওএমআর সিট। তোমরা যারা এই ইবুকটা পারচেস করতে ইন্টারেস্ট আছো, তো তোমরা এই যে স্ক্রিনের উপর যে কিউআর কোডটা দেওয়া রয়েছে সেই কিউআর কোডে পেমেন্ট করো। সেই পেমেন্টের স্ক্রিনশটটা আমাদের এই নাম্বার 9734046422 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ করার কিছুক্ষণ আমাদের টিম দ্বারা ভেরিফাই করার পর তোমাকে কিন্তু সেই নাম্বারেই তোমাকে এই ইবুকটা সেন্ড করা হবে। এই ইবুকটার মূল্য রাখা হয়েছে শুধুমাত্র টাইপিং কস্ট আর প্রেজেন্টেশন কস্ট দিয়ে কিন্তু তোমরা এই ইবুকটা নিতে পারবে, যার সর্বনিম্ন মূল্য হচ্ছে 150 টাকা। 150 টাকা তোমরা পেমেন্ট করো। পেমেন্ট করার সাথে সাথে 2 মিনিটের মধ্যে কিন্তু তোমরা এই ইবুকটা তোমাদের সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই পেয়ে যাবে। যদি তোমরা কেউ এই ইবুকটা ডেমো দেখতে চাও যে কীরকম কোয়েশ্চেন রয়েছে, কীরকমভাবে দেওয়া রয়েছে, তো তার জন্য আমাদের ডেসক্রিপশন বক্স চেক করো। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। মুদ্রার কথায় আসছিলাম। বৈদিক যুগে নিষ্ক ও মনা নামে স্বর্ণমুদ্রার কথা জানা যায়। একদম। আবার দক্ষিণ ভারতে চলত কাশ্যপন। আর আমি পড়েছি বৌদ্ধ গ্রন্থে সুবর্ণ নামক মুদ্রার উল্লেখ আছে। ঠিক বলেছেন। আরে মুদ্রার প্রসঙ্গ যখন উঠলই, সমুদ্রগুপ্তের ওই বিশেষ মুদ্রা দুটোর কথা বিশ্লেষণ করা খুব জরুরি। কোন দুটো? একটি মুদ্রায় দেখা যাচ্ছে তিনি অশ্বমেধ যজ্ঞ করছেন। এই অশ্বমেধ যজ্ঞ ব্যাপারটা আসলে কি? মানে আজকের দিনের শ্রোতাদের জন্য যদি একটু সহজ করে বলা যায়। অশ্বমেধ যজ্ঞ হল প্রাচীনকালের রাজাদের আধিপত্য প্রমাণের এক চরম নিদর্শন। রাজা একটি যজ্ঞের ঘোড়া ছেড়ে দিতেন, আর তার পেছনে পেছনে যেত রাজার সেনাবাহিনী। আচ্ছা। ঘোড়াটি যেসব রাজ্যের ওপর দিয়ে স্বাধীনভাবে হেঁটে যেত, ধরে নেওয়া হতো সেই রাজ্যগুলো এই রাজার বশ্যতা স্বীকার করেছে। কেউ ঘোড়া আটকালে তাকে যুদ্ধ করতে হতো। তার মানে একটা বিশাল পাওয়ার প্লে। একদম। অর্থাৎ সমুদ্রগুপ্ত এই মুদ্রার মাধ্যমে গোটা বিশ্বকে জানাচ্ছিলেন যে তিনি একজন অপ্রতিরোধ্য বিজেতা। কিন্তু মজার ব্যাপার হল, ঠিক অন্য একটি মুদ্রায় তাকে অত্যন্ত শান্ত ভঙ্গিতে বীণা বাজাতে দেখা যায়। ও, এটা তো দারুণ একটা কন্ট্রাস্ট, তাই না? মানে একদিকে একজন দুর্ধর্ষ যুদ্ধবাজ শাসক যিনি ঘোড়া ছুটিয়ে সাম্রাজ্য দখল করছেন, আবার অন্যদিকে তিনি একজন ধ্রুপদী সঙ্গীতশিল্পী। এটা রাজাদের একটা অদ্ভুত মানবিক দিক তুলে ধরে। তারা শুধু ক্ষমতালোভী যন্ত্র ছিলেন না। একদমই। কিন্তু আপনার ওই আগের পয়েন্টে আবার ফিরে যাই। কোন পয়েন্টটা? ওই যে বললেন শিলালিপি বা মুদ্রা তো রাজাদের নিজেদের গল্প বলার মাধ্যম, মানে এই প্রপোগ্যান্ডার বাইরে সত্যিকারের চিত্রটা কোথায় পাবো? হ্যাঁ, কারণ রাজারা নিজেদের মতো করে ইতিহাস লিখবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সাধারণ মানুষের জীবনে কি ঘটছিল, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বা একদম বাইরের মানুষের চোখে প্রাচীন ভারত কেমন ছিল, সেটা জানার জন্য আমাদের কাদের কাছে যেতে হবে? কাদের কাছে? চলুন তৎকালীন ট্রাভেল ব্লগার বা বিদেশি পর্যটকদের খাতা একটু খুলে দেখি। হা, ট্রাভেল ব্লগার, দারুণ একটা উপমা। এই বিদেশি পর্যটকদের বিবরণীগুলো সত্যি প্রাচীন ইতিহাসের এক অমূল্য খনি। কারণ তারা রাজাদের পেরোলে ছিলেন না। ঠিক, তারা রাজাদের বেতনভুক্ত ছিলেন না। তারা যা দেখেছেন তার অনেকটাই অবিকৃত অবস্থায় লিপিবদ্ধ করেছেন। আর এই পর্যটকদের তালিকাটাও তো রীতিমতো চোখ কপালে তোলার মতো। তা তো বটেই। তার বইয়ের নাম ফো কুও কি। আবার হর্ষবর্ধনের সময় এলেন হিউয়েনসাং। হ্যাঁ, হিউয়েনসাংকে তো প্রিন্স অফ পিলগ্রিমস বা তীর্থযাত্রীদের রাজপুত্র বলা হয়। তার লেখা সিইউ কি প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থার এক প্রামাণ্য দলিল। এছাড়াও চীন থেকে ই সিং এসেছিলেন। আর যদি আরব ও আফ্রিকান পর্যটকদের দিকে তাকাই, সুলতান মাহমুদের সাথে এলেন আল বেরুনি।
লিখলেন কিতাব উল হিন্দ। আর ইবনু বাতুতা? একদম, মরক্কো থেকে মোহাম্মদ বিন তুগলকের সময় এলেন ইবনু বতুতা, যার বই কিতাবুল রাহালা সেকালের এক মাস্টারপিস। কিন্তু এখানে বিষয়টা সত্যি খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে। আমার মাথায় যে বিষয়টা ঘুরপাক খাচ্ছে, গ্রিস, চীন, আরব, এমনকি সুদূর মরক্কো থেকে এই মানুষগুলো কেন আসছিলেন? ভালো প্রশ্ন। তখনকার দিনে তো আর প্লেনের টিকিট কেটে কয়েক ঘন্টায় চলে আসা যেত না। রুক্ষ মরুভূমি, উত্তাল সমুদ্র আর দুর্গম পর্বতমালা পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা শুধু একটা অজানা দেশে আসছিলেন। কেন? এই কেনর উত্তরটাই প্রাচীন ভারতের আসল শক্তি। এর থেকে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার হয়ে যায় যে প্রাচীন ভারত কোনো বিচ্ছিন্ন বা চারিদিকে দেয়াল তোলা বদ্ধ দ্বীপ ছিল না। আচ্ছা। জ্ঞান, বিজ্ঞান, দর্শন এবং ধর্মের, বিশেষ করে বৌদ্ধ ধর্মের এক প্রবল আকর্ষণে সারা বিশ্ব থেকে মানুষ এখানে ছুটে আসত। মানে একটা গ্লোবাল হাব ছিল। ঠিক। উদাহরণস্বরূপ মেগাস্থিনিসের কথা ধরা যাক। তিনি মৌর্য যুগের নগর প্রশাসন ব্যবস্থা দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি লিখেছিলেন যে সমাজে কিভাবে নিয়মশৃঙ্খলা বজায় থাকে। আর চীনা পরিব্রাজকরা? চীনা পরিব্রাজকরা যেমন ফাহিয়েন বা হিউয়েনসাং মূলত এসেছিলেন বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহ করতে। তারা অত্যন্ত দুর্গম পথ পাড়ি দিয়ে নালন্দার মতো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছিলেন। তার মানে এই বিবরণগুলো আমাদের দেখাচ্ছে যে ভারত তখন শিক্ষা ও সংস্কৃতির এক বৈশ্বিক কেন্দ্র ছিল। ঠিক। ইবন বতুতার মতো পর্যটক যখন মরক্কো থেকে বছরের পর বছর ধরে পায়ে 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 পায়ে। ঠিক। ইবন বতুতার মতো পর্যটক যখন মরক্কো থেকে বছরের পর বছর ধরে পায়ে 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 ভারতে আসে, তখন আমরা বুঝতে পারি তৎকালীন বিশ্বের বাণিজ্যের রুটগুলো কতটা বিস্তৃত ছিল। রাইট। এই মানুষগুলো প্রাচীন ভারতের এক শক্তিশালী গ্লোবাল কানেকশন বা বিশ্বায়নের জলজন্ত প্রমাণ। বিদেশিদের চোখ দিয়ে তো আমরা সেই সময়ের সমাজটাকে দেখলাম, কিন্তু একটা জিনিস এখনও অধরা রয়ে গেছে। কোনটা? তৎকালীন ভারতীয়রা নিজেদের সমাজ, জীবন আর রাজনীতি নিয়ে কি ভাবছিলেন বা কি লিখছিলেন। রাজাদের বীরত্ব আর বিদেশিদের কৌতূহলের বাইরে সাধারণ মানুষের মনস্তত্ত্ব কেমন ছিল? এর উত্তর লুকিয়ে আছে প্রাচীন ভারতের অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সাহিত্যে। আমরা যদি ভুল করে ভেবে বসি যে প্রাচীন সাহিত্য মানেই কেবল গুরুগম্ভীর ধর্মীয় মন্ত্র, দেবদেবীর আরাধনা বা আচার অনুষ্ঠানের পাঠ, তাহলে আমরা তৎকালীন সমাজের আসল স্পন্দনটাই মিস করব। সত্যিই তাই। আমি যখন আমাদের সোর্সের সাহিত্যগুলোর তালিকা দেখছিলাম, আমার তো মনে হচ্ছিল এগুলো এক একটা আধুনিক সিনেমা বা ওয়েব সিরিজের প্লট। হ্যাঁ, একদম। যেমন ধরুন বিশাখা দত্তের লেখা মুদ্রা রাক্ষস। এটা তো রীতিমতো চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ের চরম রাজনৈতিক চক্রান্ত, গুপ্তচরবৃত্তি আর কূটনীতির গল্প, পলিটিক্যাল থ্রিলার যাকে বলে। হ্যাঁ, আবার রাষ্ট্রচালনার ম্যানুয়াল হিসেবে তো কৌটিল্যের অর্থশাস্ত্র আছেই। কিন্তু এর বাইরে প্রেমের গল্পগুলো আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আপনি নিশ্চয়ই রোম্যান্টিক এবং সামাজিক নাটকগুলোর কথা বলছেন। শূদ্রকে লেখা মৃচ্ছকটিক নাটকটার কথায় ধরুন, যাকে ইংরেজিতে লিটল ক্লে কার্ট বা মাটির ছোট গাড়ি বলা হয়। হ্যাঁ, একটা মাটির গাড়ি নিয়ে নাটক কেন এত বিখ্যাত হলো? কারণ এই নাটকটি সমসাময়িক অন্যান্য সাহিত্য থেকে একেবারেই আলাদা। এখানে কোনো রাজা বা দেবতার গল্প নেই। তাহলে কাদের গল্প? এখানে নায়ক চারু দত্ত, একজন ধনী বণিক যিনি ভাগ্যের ফেরে সর্বশান্ত হয়েছেন, আর নায়িকা বসন্ত সেনা হলেন এক রাজনর্তকী। ও আচ্ছা। সমাজের দুই ভিন্ন স্তরের মানুষের ভেতরের দ্বন্দ্ব, প্রেম আর সমাজের বাস্তব চিত্র যেভাবে এই নাটকে ফুটে উঠেছে তা এক কথায় যুগান্তকারী।
ওয়াও! এটি প্রমাণ করে যে সাহিত্য তখন শুধু রাজপ্রাসাদেই বন্দী ছিল না, সাধারণ মানুষের জীবনের সুখ দুঃখ সাহিত্যের মূল উপজীব্য হয়ে উঠছিল। অসাধারণ। আর প্রেমের গল্পের কথা উঠলে কালিদাসের কথা তো বলতেই হয়। তা তো বটেই। তার মালবিকা অগ্নিমিত্রমে পুষ্যামিত্র শুঙ্গের ছেলের প্রেম কাহিনী রয়েছে, আর অভিজ্ঞান শকুন্তলম তো বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। এছাড়া ভাসের লেখা স্বপ্ন বাসবদত্তা নাটকে রাজা উদয়ন ও বাসবদত্তার প্রেমের গল্প রয়েছে। সাহিত্যের পাশাপাশি যদি ইতিহাসের নিরেট দলিলের দিকে তাকাই, সেখানেও নিজস্ব ইতিহাস চর্চার প্রমাণ মেলে। যেমন সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থে রামপালের কাহিনী আছে, আবার কলহনের রাজতরঙ্গিনী থেকে প্রাচীন কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস জানা যায়। কিন্তু সাহিত্যের এই পরিধির বাইরেও এমন একটা দিক আছে যা আমাদের চমকে দেয়। সেটা হলো বিজ্ঞান। একদম, হ্যাঁ। আর্যভট্ট এবং বরাহমিহিরের মতো জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদদের কথা আমরা সবাই জানি, কিন্তু চিকিৎসা বিজ্ঞানে চড়ক এবং সুশ্রুতের অবদান আমাকে রীতিমতো হতবাক করেছে। আচ্ছা, কোনটা সবচেয়ে বেশি অবাক করেছে আপনাকে? আমি আমাদের সোর্সে পড়ছিলাম যে সুশ্রুত সংহিতা থেকে জানা যায় ৩য় শতাব্দীর শুরুতেই মানবদেহে অভ্যন্তরীণ অঙ্গ প্রতিস্থাপন বা ইন্টারনাল অর্গান ট্রান্সপ্ল্যান্টের ধারণা শুরু হয়েছিল। একদম ঠিক পড়েছেন। শুধু ধারণা নয়, রীতিমতো জটিল শল্য চিকিৎসা বা সার্জারি হতো তখন। সিরিয়াসলি? হ্যাঁ, সুশ্রুতকে প্লাস্টিক সার্জারি বা রাইনোপ্লাস্টির জনক বলা হয়। তার বইতে শতাধিক সার্জিক্যাল যন্ত্রপাতির বর্ণনা আছে, যেগুলো আজকের যুগের আধুনিক স্ক্যালপেল বা চিমটের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। বাপরে! তারা অ্যানাটমি বা মানবদেহ সম্পর্কে গভীরভাবে জানতেন। তাহলে এ সব কিছুর মানে কি দাঁড়ায়? ভেবে দেখুন, ৩য় শতাব্দীতে অঙ্গ প্রতিস্থাপন, একদিকে তারা মুদ্রা রাক্ষসের মতো টান টান পলিটিক্যাল থ্রিলার লিখছেন, অন্যদিকে মৃচ্ছকটিকের মতো মানবিক রোম্যান্টিক ড্রামা উপভোগ করছেন। আবার অপারেশন থিয়েটারে সূক্ষ্ম শল্য চিকিৎসাও করছেন। এই সমাজ তো শুধু ধর্ম আর যুদ্ধ নিয়ে পড়েছিল না। ঠিক তাই। এই সাহিত্য ও বিজ্ঞানের উৎসগুলোই প্রমাণ করে যে প্রাচীন সমাজ কতটা পরিণত, বাস্তবমুখী এবং প্রগতিশীল ছিল। তারা জীবনকে অত্যন্ত গভীরভাবে উদযাপন করত। রাইট। রাষ্ট্রনীতি থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান, মানবিক আবেগ, প্রেম, বিরহ সবকিছুই এই সমাজে সমান গুরুত্ব পেত। এই সভ্যতা শুধু তলোয়ারের জোরে নয়, বরং মেধা, মনন আর সৃজনশীলতার জোরে হাজার হাজার বছর ধরে টিকেছিল। আজকের এই পুরো যাত্রাটা যদি আমরা এক নজরে দেখি, এটা সত্যি শ্বাসরুদ্ধকর। আমরা পুরাণ আর গ্রিকদের উচ্চারণ বিভ্রাট থেকে আমাদের আদি নামগুলো কিভাবে তৈরি হলো তা খুঁজে পেলাম। হ্যাঁ, নামকরণের ইতিহাস দিয়ে শুরু হলো। তারপর ধুলো পড়া শিলালিপি আর সোনার মুদ্রা থেকে সেই প্রতাপশালী রাজাদের চিনলাম, যারা পাথরে নিজেদের পিয়ার করেছেন আর মুদ্রায় নিজেদের শখকে অমর করে রেখেছেন। একদম। বদ্ধ গুহা ছিল না, বরং তা ছিল বিশ্বায়নের এক প্রাচীন কেন্দ্র। আর সবশেষে নিজেদের সাহিত্য আর বিজ্ঞান দিয়ে প্রাচীন মানুষের আবেগ, রাজনৈতিক চক্রান্ত আর চিকিৎসাবিদ্যার অভাবনীয় উৎকর্ষকে ছুঁয়ে দেখলাম। এবং ঠিক এই কারণেই এই প্রাচীন উৎসগুলোকে শুধু অতীতের জাদুঘরের জিনিস হিসেবে দেখলে চলবে না। আধুনিক যুগেও এই তথ্যগুলো ভীষণভাবে প্রাসঙ্গিক। সেটা কিভাবে? আজকের দিনে আমরা যে গ্লোবালাইজেশনের কথা বলি, যে সফট পাওয়ার বা রাজনৈতিক কূটনীতির কথা বলি, তার প্রতিটি বীজ এই শিলালিপি, মুদ্রা আর বইগুলোর ভেতরেই অত্যন্ত সযত্নে লুকিয়ে আছে। অতীতকে না বুঝলে বর্তমানের ভিত্তিটায় যে নড়বড়ে থেকে যায়, আজকের এই আলোচনা সেটাই বারবার প্রমাণ করে দিল। একেবারে। আর এই জায়গা থেকেই এই গভীর অনুসন্ধান শেষ করার আগে আমি একটি বিষয় রেখে যেতে চাই, জানিয়ে আপনারা নিজেরা একটু ভাবতে পারেন। আচ্ছা, বলুন। আজকের আলোচনায় আমরা বুগাজকুই লিপির কথা জেনেছি, যা মধ্যপ্রাচ্যে অবস্থিত হওয়া সত্ত্বেও আর্যদের চলাচলের ইঙ্গিত দেয়। আবার আমরা ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের সেই বিখ্যাত উক্তির কথাও শুনেছি, যেখানে তিনি এই ভূখণ্ডকে নৃত্যত্বের জাদুঘর বলেছেন। হ্যাঁ। আমার প্রশ্ন হল, প্রাচীন ভারতের এই যে এত শক্তিশালী, এত গভীর একটি পরিচয়, তা কি সত্যি কোনো নির্দিষ্ট একটি গোষ্ঠীর বা একটি ভাষার মানুষের দ্বারা তৈরি হয়েছিল, নাকি হাজার হাজার বছর ধরে দূর দূরান্ত থেকে আসা নতুন মানুষ, নতুন ভাষা, নতুন ধর্ম আর নতুন ধারণাকে ক্রমাগত আপন করে নেওয়ার যে অদ্ভুত জাদুকরী ক্ষমতা, সেটাই ভারতের আসল বৈচিত্র্যের মাঝে ঐক্য? দারুণ একটা ভাবনার জায়গা। পরিচয়ের এই শেখরটা কি একমুখী,
নাকি এর ভেতরেই লুকিয়ে আছে এক বিশ্বজনীন গ্রহণ করার ক্ষমতা? এই প্রশ্নটা রইল তাদের জন্য যারা আজকের এই গভীর অনুসন্ধানে আমাদের সাথে ছিলেন। এই পুরনো পাথর, মুদ্রার পুঁথির পাতাগুলো হয়তো আজও আমাদের নিজেদের সম্পর্কেই নতুন কোনো গল্প বলার অপেক্ষায় আছে।